জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 30 আসামির সবাই সাজাপ্রাপ্ত হলেও পুরোপুরি সন্তুষ্ট নন আবু সাঈদের পরিবার। এসএম আরিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হয় মামলা, যা গুরুত্ব পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 30 জনের বিরুদ্ধে আনা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। দীর্ঘ সময় ধরে চলা সাক্ষ্য গ্রহণ, জেরা এবং যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্রের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন এবং বাকি 25 আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 2-3টা করে চার্জ আমাদের ছিল, তো সেই কারণে আমরা প্রত্যাশা আরও বেশি করেছিলাম। তো সেটাই আমরা দেখি আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। রায়ে সংক্ষুব্ধ জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা জানান, বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আবু সাঈদের পরিবার। এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। আবু সাঈদ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, এই পথ পরিক্রমায় আবু সাঈদের মৃত্যু হয়ে উঠেছিল আন্দোলনের অন্যতম প্রতীক। তাই এই রায় কেবল একটি আইনি দলিল নয়, এটি দাঁড়িয়ে আছে 24-এর হাজারো শহীদের রক্তের সাক্ষ্য নিয়ে। এসএম আরিফ, মাই টিভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে আবু সাঈদ হত্যা মামলায় রায় নিয়ে অসন্তুষ্ট তার বাবা মা ও পরিবারের সদস্যরা। তারা জানান, অনেকেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 থেকে 8 জন অপরাধীর ফাঁসির প্রত্যাশা ছিল তাদের। সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এতে আমি সন্তুষ্ট নয়, আরও লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে দেওয়া উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর জেল ছান্দার বাড়া। 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল। শেরপুর 3 আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অভিযোগের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। আজ বৃহস্পতিবার বিকাল 3:15টার দিকে শ্রীবর্দী উপজেলা জামাতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান। সংবাদ সম্মেলনে জামাতের প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মারা এবং এসবের প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধর ঘটনা ঘটেছে। সরকারি দলের অধীনে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শ্রীবর্দী পৌর এলাকার তাঁতিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শ্রীবর্দী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এর নেতৃত্বে
জাল ভোট প্রদান করতে গেলে জামাতের এজেন্টরা বাধা প্রদান ও প্রতিবাদ করলে তাদের উপর বিএনপির নেতারা সংঘবদ্ধভাবে হামলা চালান। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। 150টি ভোট কেন্দ্র এবং তার আশপাশের এলাকায় 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। 250 সেনাবাহিনী সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এছাড়া 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আসনটিতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামাতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, সুষ্ঠু, সুন্দর। ভোটারেরা আসছে, মেয়ে মানুষ, পুরুষ মানুষ যারা ভোটার তারা আসছে, তারা ভোট দিচ্ছে। বগুড়ার যদিও এই আসনের ভোটার, ঢাকা থেকে আসছি ভোট দেওয়ার উদ্দেশ্যেই, এবং ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে খারাপ মনে হচ্ছে না, ভালোই উপস্থিতি এবং পরিবেশও ভালো আমার কাছে মনে হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। এখানে মানে এত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে যেটা মানে বলার অপেক্ষা রাখে না। সকাল থেকে খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বগুড়া সিটি স্কুল কেন্দ্রে। ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক। ইনশাল্লাহ ভোটের পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ যা বলা যাবে না। দর্শক, এই মুহূর্তে শেরপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আলম। শামীম, শেরপুর 3 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ। আমরা জানি জামাতের প্রার্থী নির্বাচন বর্জন করেছেন, তো এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। আমি চিত্রকূট উপজেলায় টেকনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে 128টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট চলছে। এখন গুণাগুণির সময় ভোট গুণাগুণি চলছে। এই বিষয়ে আমি প্রিজাইডিং অফিসার তার সাথে একটু কথা বলবো। আমাদের ভোট গ্রহণ এবং শেষে আমরা ভোট গণনা করেছি। ভোট গণনা শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমার একদম সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনারাও দেখেছেন। আচ্ছা, এই আমাদের কাজ আছে, আমরা আবার কথা বলবো। এই এখন ভোট গণনা শেষ, এখন আপনার তারা সবাই চলে যাবে। তবে এখানে আপনার এই প্রধান বিরোধী দল জামাত ইসলাম সে ভোট বর্জন করেছে। নির্বাচনের মধ্য দিয়ে এই চিরবন্দি এবং জিনাইগাতি এই 3 আসনের নির্বাচন শেষ হয়েছে। আমার কাছে এখন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে, তারা বাইরেও রয়েছে। এখানে এজেন্ট কাজ করছে। এই ছিল আমার কাছে চিরবন্দি এবং জিনাইগাতি সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর 3 আসন উপনির্বাচনে ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শামীম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পরিশোধিত অকটেনবাহী জাহাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় 26,000 টন অকটেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টোর নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি গতরাতে সেখানে নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইসেন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিদ জানিয়েছেন, জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে। এদিকে বন্দরে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের প্রত্যন্ত সুনীল শিকদারের হাট সংলগ্ন চর শরিকল গ্রামে অবৈধভাবে জ্বালানি তেল, ডিজেল, মোবিল এবং গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর দোকান ও বাড়িতে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলার এএনএসআই এর সদস্যরা। পরবর্তীতে অবৈধভাবে মজুত করে রাখা ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মোবিল এবং গ্যাস সিলিন্ডার সহ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান অবৈধ মজুদের ঘটনাটি ব্যবসায়ী হালিম শিকদারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সাভারে অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সাভারের নামাবাজার এলাকায় উপজেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের কয়েকটি চাল ও ভোজ্য তেলের গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পায়। তাকে মৌখিক সতর্কতা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের সময় বেঁধে দেওয়া এবং মুচলেকা গ্রহণ করা হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে এ সময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা ওনাদেরকে ৩ দিন সময় দিয়েছি। ৩ দিনের মধ্যে যদি ওনারা এটা এনশিওর করতে না পারে, ৩ দিন পরে আমরা এটার বিরুদ্ধে সরাসরি আমরা অ্যাকশনে চলে যাব। মৌলভীবাজারের জুড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার ৮ এপ্রিল রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ি উপজেলার সমাই বাজারে মেসার্স ইউনিক ট্রেডার্স নামক একটি প্যাক পয়েন্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার। এই প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযান চলাকালে দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল এবং ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করেছে। গতকাল ৮ এপ্রিল ২০২৬ ঝুড়ি উপজেলার সমাই বাজারে মেসার্স ইউনিক ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রামে নিয়মিত অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ২৬৯টি অভিযান পরিচালনা করে ৬,৭৭,০০০ টাকা জরিমানা করেছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫,৮২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। বায়েজিদ ও খুলশী এলাকায় পরিচালিত সাম্প্রতিক অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ এবং বাজারজাত করার অভিযানে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। একটি প্রতিষ্ঠানে বিএসটি সনদ ছাড়া তেল বোতলজাত করার দায়ে বিপুল পরিমাণ তেল ও পণ্যের মোড়ক জব্দ করা হয় এবং মামলা দায়ের করা হয়। ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ২৬ শিশু হামে উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৩২৪ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে ২৩৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। গাজীপুরে পর্যাপ্ত শয্যা এবং শিশু আইসোলেশন সংকটে হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে, বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। তবে রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত শয্যা এবং জরুরি শিশু আইসিইউ না থাকায় চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। গাজীপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজীপুরে নতুন করে দেখা দিয়েছে হাম আতঙ্ক। জ্বর, কাশি আর শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে শিশু রোগী।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অনেক অভিভাবকের অভিযোগ, জরুরি শিশু আইসিইউ না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ঠান্ডা নিয়ে আসছিলাম, আগে ট্রিটমেন্ট দিচ্ছে, এটা 6 দিন চলছে, আবার এটা দিচ্ছে। এদিকে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা। 3টি রুমকে আইসোলেট করে একই বেডে একাধিক শিশু এবং মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ায় নতুন করে সংক্রমণের শঙ্কা অভিভাবকদের। রোগীর পরিমাণ একটু বেশি, তো এই জন্য একটু প্রত্যেক সিটে 2 জন করে, আবার রাত্রে ফ্লোরেও থাকতে হবে। যাদের আইসিইউ সংকট, এখানে আইসিইউ ব্যবস্থাটা ওইভাবে পায় না, এটা একটা দুর্বলতা। আইসিইউ সংকট কাটাতে আইসিডিডিআরবির উদ্ভাবনী যন্ত্র দিয়ে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। অক্সিজেন তাদেরই লাগে যাদের নিউমোনিয়া থাকে। সাধারণত নিউমোনিয়া থাকলে আমরা ফ্লুইড দিয়ে থাকি, অক্সিজেন দিয়ে থাকি, আর অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, আর অক্সিজেন বেশি প্রয়োজন হলে আমরা আইসিডিডিআরবির উদ্ভাবিত ডিভাইসের মাধ্যমে দিচ্ছি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ হওয়ায় সরকার টিকাদান কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। গাজীপুরেও এই টিকাদান অব্যাহত রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সদরের 2টা ইউনিয়নে যথারীতি বাড়িয়া এবং মির্জাপুরে আমরা হামের টিকা দিচ্ছি। এটা হচ্ছে রুটিন ওয়ার্কের বাইরেও, আর এমনিতে সবগুলো উপজেলাতেই আমরা রুটিনলি হামের টিকা দিয়ে যাচ্ছি। গাজীপুরে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। দ্রুত শিশু আইসিইউ চালু করা এবং চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত শিশু সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চিকিৎসা সেবা বাড়ানো না গেলে এবং টিকাদান কর্মসূচি জোরদার করতে না পারলে এই হামে আক্রান্ত শিশুর অবস্থা কিন্তু জটিল হতে পারে, ধারণ করতে পারে মহামারী আকার। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। লালমনিরহাটের সাবেক নারী এমপি সফুরা বেগম রুমিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুঁটামারা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে নাশকতা, হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সফুরা বেগম রুনি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, প্রতারণা সহ মোট 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় সড়ক পরিবহনের আইনে মামলা দিয়েছে উপজেলা প্রশাসন। সাদুল্লাপুর উপজেলা শহরের মডেল মসজিদ সংলগ্ন এবং শাহানা ফিলিং স্টেশনের পূর্ব পাশে সাদুল্লাপুর গাইবান্ধা আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র, মোটরসাইকেলের নম্বর প্লেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে শাহানা ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় এক মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে মামলা দিয়েছে এস্তিল্যান্ড জসিমউদ্দিন। টাঙ্গাইল লোহজং নদী থেকে বের হওয়া দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান টিনাখোলা খাল খনন কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজনে ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 2025-26 অর্থ বছরে খাল পুনর্খনন এবং সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জ্যোতি। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ শাংখা, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান সহ বিশিষ্টজনেরা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘদিন ধরে দখল ও দূষণে হারিয়ে যেতে বসা সিনাই নদী এবং জিয়ারবিল খান পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। জানা যায়, সিনাই নদী 5 কিলোমিটার এবং জিয়ার খাল 3 কিলোমিটার পুনর্খনন করা হবে। খাল পুনর্খনন উদ্বোধন কার্যক্রম উপস্থিত ছিলেন উপজেলা পিআই ও প্রকৌশলী শাহজাহান সহ বিশিষ্টজনেরা। ঢাকার ধামরায় গণহত্যায় নিহতদের স্মৃতি স্মরণে কালামপুরের বৌদ্ধভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন ধামরাই উপজেলা প্রশাসন। সকাল 10:30টার দিকে মুক্তিযুদ্ধ গণহত্যায় নিহত স্বজনদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 1971 সালে 9 এপ্রিল গণহত্যায় নিহত 14 জনের মধ্যে একজনের নাম গেজেটভুক্ত করা হয়েছে, বাকি 13 জনের নাম গেজেটভুক্ত হয়নি। আগামী 1 সপ্তাহের মধ্যে নিহতদের নাম সংগ্রহ করে তাদের নাম প্রকাশ করার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। সেই সাথে গণকবরটি সংরক্ষণে উপজেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে বিনিবাস করে কবরস্থান সংরক্ষণের একটা প্রজেক্ট আছে, যারা মারা গেছেন তাদের কবরস্থান সংরক্ষণের একটা প্রজেক্ট আছে। আমরা এখন মূল হলো তাদেরকে আমরা গেজেটেড মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এটা হওয়ার পরে আমরা তাদের কবর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মাদারীপুরে বিনামূল্যে দেয়া টিফিনের খাবার খেয়ে 20 শিক্ষার্থী অসুস্থর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এদিকে দুপুরে ফিডিং কার্যক্রমে প্রকল্প পরিচালক ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে কথা বলেন, আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। আসলে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিকরা। সকালে বাইপেল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম। শ্রমিকদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে চাকুরিচ্যুত ও নারীদের শ্রমিকদের হয়রানি করা হয়। অবিলম্বে ছাঁটাই বন্ধ, চাকুরিচ্যুতদের পুনর্বহাল এবং সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আজকে এই শ্রমিকগুলো যদি চাকরি কোথাও না পায়, কাজ যদি করতে না পারে, তাহলে ওরা কি করবে? দেখা যাবে এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ শামীম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি শ্বশুর বাড়িতে অবস্থানকালে সেখান থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নওগাঁ সদর উপজেলার এক হাসপাতালে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত 6 এপ্রিল তাকে অপারেশনের জন্য ভর্তি করা হয় এবং রাতে অস্ত্রোপচারের পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে পরিবারের অভিযোগ। পরে আবার অপারেশন করা হলেও অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। তবে নবজাতক কন্যা শিশু সুস্থ রয়েছে। পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিভিল সার্জন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝিনাইদহের মহেশপুর বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার, বিআরডিবি কর্মকর্তা বাহুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি ও মাইটিভি প্রতিনিধি সরর হোসেন।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে সালমা রুমি, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, নাহিদ ইসলাম সহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার 2 দিন ব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন। মেলায় কালকিনি উপজেলার 18টি এবং ডাসা উপজেলায় 15টি স্টলের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প উপস্থাপন করেন। এতে বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তি নির্ভর সমাধান এবং পরিবেশ বান্ধব উদ্ভাবনী প্রদর্শনী দর্শনার্থীদের আকৃষ্ট করে। গাজীপুরের কালিয়াকৈরে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়নে বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব AHM ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার। চাঁদপুরের মতলব উত্তরে আসন্ন এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। সভায় উপস্থিত কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গাজীপুরের শ্রীপুরে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনভোগান্তি কমার আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বেড়াই দেলাচার এলাকায় আনোয়ার ব্যাপারীর বাড়ি থেকে লিচু বাগান অভিমুখী 12 ফুট প্রশস্ত ও 400 মিটার দৈর্ঘ্যের ইউনিক ব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। একই সঙ্গে লিচু বাগান থেকে দোকলা বাজারমুখী আরও 400 মিটার দৈর্ঘ্যের SBB সড়ক নির্মাণ কাজের সূচনা করা হয়। শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। যুবকদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর উদ্যোগে মাগুরায় যুবকদের সমন্বিত কৃষি ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে 3টি ক্লাস্টারের যুব সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ব্যবস্থাপক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কর্মকর্তা গোলাম শরফুদ্দিন এবং অনুপ কুমার মণ্ডল। মাদারীপুর পৌরসভার আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের 2 দিন ব্যাপী কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে 2 দিন মাদারীপুর পৌরসভার হলরুমে এই কর্মশালা শুরু হয় এবং শেষ হয়। এতে পৌরসভার সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। যোগ দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও। মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসাম্মদ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালা উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আব্দুর রকিব খান সহ অনেকে। আমরা এই প্রকল্পের আওতায় পৌরসভার একটা সুন্দর মাস্টার প্ল্যান করতে চাই,
যেটার আওতায় আমার রাস্তাঘাটগুলো যেমন বড় হবে, ড্রেনেজ সিস্টেমটা যেমন ভালো থাকবে, সেক্ষেত্রে আমাদের স্যানিটেশন, এখানে পানির যে সমস্যা, তো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা যায় কিনা সে বিষয়টাও আমি আলোচনা করেছি। এরপরে আমাদের যে মার্কেটগুলো আছে সেখানেও ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, সৌন্দর্য বর্ধনের কাজ করার সুযোগ আছে, অনেকগুলো এরিয়ায় কাজ করার সুযোগ আছে। তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে মাঠে লড়েছেন, জিতেছেন শিরোপা। এবার সেই গর্ব বুকে নিয়ে নিজ জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ফিরেছেন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলের ফুটবলার ইউসুফ আলী। বাড়ি ফেরার পর প্রিয় এই ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ে এলাকাবাসী। ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে ইউসুফ আলী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার দোয়া আর সমর্থন না থাকলে এই অর্জন সম্ভব হতো না। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে মাথায় আঘাত পেয়েও খেলা চালিয়ে যাওয়া ইউসুফ আলীর এই সাহসিকতা এখন দেশ জুড়ে অনুপ্রেরণার গল্প। আমাকে এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দেশবাসী, আমার এলাকাবাসী অনেক বেশি সাপোর্ট দিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আরও অনুরোধ করব তারা যেন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যায় এবং আমি যেন আরও ভালো কিছু করতে পারি তাদের জন্য। কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং ৮ম শ্রেণীর বৃত্তি প্রদান 2026 অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা এবং স্কুলে তাদের কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করা হয়। আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, দাউদকান্দি উপজেলা এসএলএন মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম সহ অভিভাবকবৃন্দ। সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক খেলায় বালক বিভাগে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় 42 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কাদামাটি আড়া মাধ্যমিক বিদ্যালয় 38 পয়েন্ট নিয়ে রানার আপ এবং বালিকা বিভাগে বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল 41 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয় 34 পয়েন্ট নিয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসিফ রহমান। আমরা সবাই একটু করতালি শুভেচ্ছা জানাই। উদীয়মান খেলোয়াড়রা এরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দীর্ঘ সময় ধরে রাখার পূর্ব শর্ত হচ্ছে তার বিজ্ঞান